হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। তোমরা হয়তো দেখতে পেয়েছো যে এই চ্যানেলটাকে আমি আবার নতুন করে কন্টিনিউ করার চেষ্টা করছি এবং এখন থেকে এই চ্যানেলটা আমি রেগুলারলি কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এবং আমি যে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে এই চ্যানেলটার নাম আমি চেঞ্জ করে দেবো হচ্ছে অনলি জাপানিজ প্লাস অথবা অনলি জাপানিজ প্লাস সাইফাই। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের যে র্যান্ডম ভিডিও চ্যানেল সেটার মানে হচ্ছে ব্যাপরা যে কোনো ধরনের সিনেমা যেতে পারে, আর স্যাভেজ চ্যানেলে আমরা চালাবো হচ্ছে শুধুমাত্র কোরিয়ান থ্রিলার সিনেমাগুলো। আর আমার যে আরেকটা চ্যানেল ছিল আলামিন 420, যেটা বর্তমানে জেসমিন ডিডি নামে রয়েছে, সেই চ্যানেলটার নাম চেঞ্জ করে আমি দেবো হচ্ছে আলামিন এক্সপ্লেন বা এই ধরনের কোনো একটা কিছু। ওই চ্যানেলে দেবো হচ্ছে রোমান্টিক এবং তোমার ওই চাইনিজ যে তোমার কি বলে মিস্ট্রিয়া বা জাদুর সিনেমা রয়েছে সেগুলো। আর এই চ্যানেলটা আমি স্পেশালি রেখেছি হচ্ছে শুধুমাত্র সাইফাই যে সিনেমাগুলো রয়েছে, ধরো স্পেস নিয়ে, টেকনোলজি নিয়ে বা জ্ঞান বিজ্ঞান নিয়ে, এই ধরনের সিনেমাগুলো এখানে এক্সপ্লেন করবো। কারণ আমার বয়স যখন কম ছিল তখন আমার সায়েন্স ফিকশনের উপর ব্যাপক আগ্রহ ছিল, আর এর জন্যই আমি এই চ্যানেলটিকে স্পেশালি সায়েন্স ফিকশনের জন্য রাখছি। প্লাস জাপানি যে সিনেমাগুলো আসবে সেটা হতে পারে এনিমে লাইভ অ্যাকশন সিনেমা বা জাপানিজ কোনো অ্যাকশন সিনেমা, সেগুলো আমরা মাঝে মাঝে এখানে নিয়ে আসবো। ইভেন রোমান্টিক হলেও জাপানিজ যে কোনো কিছু এখানে আসবে, প্লাস যত ধরনের সায়েন্স ফিকশন সিনেমা আছে পুরো দুনিয়ার সেগুলো এখানে আসবে। তো আমি তোমাদেরকে হাম্বল রিকোয়েস্ট করছি এই ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই চ্যানেলটাকে নতুন করে আবার সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ এখন থেকে আমি ভালো মতো ইউটিউবিং করতে চলেছি। আমার শরীর যদিও সুস্থ হয়নি, কিন্তু আমার মনে হয় যে আমি যদি আবার ভালো মতো কাজ শুরু করি, চ্যানেলগুলো যদি আবার আগের মতো ঠিক হয়ে যায়, তাহলেই হয়তো আমি সুস্থ হব। মানে আমার কাছে মনে হচ্ছে আমার অসুখের কারণই হচ্ছে একটা, সেটা হচ্ছে চ্যানেলগুলোর অবস্থা খারাপ। এই কারণে হয়তো আমি ডিপ্রেশনে চলে গিয়েছি, যেটা আমি বুঝতেই পাইনি। তো যাই হোক, আমি রেডি হচ্ছি পুরোপুরি, তোমরাও রেডি হয়ে যাও। যে কয়জন তোমরা আছো এই কয়জনে যদি রেগুলার ভিডিও দেখো, দ্যাটস এনাফ ফর মি। আমার মিলিয়ন মিলিয়ন ভিউর দরকার নেই। তো রেডি হয়ে যাও। আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে একটা রাশিয়ান সিনেমা, এটার নাম হচ্ছে স্পুটনিক। সিনেমাটি রিলিজ পেয়েছিল 2020 সালে। আর এই সিনেমাটার সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কোনটি জানো ভাই? রাশিয়ানরা একটা ব্যাপারে খুবই স্পেশাল। আমি অনেকবার অনেক ভিডিওতে এটা বলেছি, সেটা হচ্ছে রাশিয়ানরা যত অল্প খরচে যত হাইফাই সিনেমা তৈরি করতে পারে, এইরকম লেভেলের সিনেমা পৃথিবীর অন্য কোনো দেশ তৈরি করতে পারবে না। এই সাইফাই স্পুটনিক সিনেমাটা তৈরি হয়েছে কত টাকায় জানো? মাত্র 26 কোটি টাকায় বাংলাদেশ। 2020 সালের হিসাব যদি করি তাহলে আরো কম হবে, মাত্র 21-22 কোটি টাকায়। চিন্তা করো। এবং এই সিনেমাটার IMDb রেটও ভালো, 10-এ 6.4। তো বাড়তি কোনো কথা না বলে, যদি কোনো কমার্শিয়াল থাকে ওই বিজ্ঞাপনটা আমরা দিয়ে মূল ভিডিওতে চলে যাব। এবং যে বিজ্ঞাপনে আসুক ওটা তোমাদের দেখার প্রয়োজন নেই। আমি আবারও বলে দিচ্ছি, যে কোনো ধরনের বিজ্ঞাপন তোমাদের দেখার প্রয়োজন নেই। আমি সব ভিডিওতে এই কথা হয়তো বলতে পারবো না, তবে যে বিজ্ঞাপন দেখতে পারবে তোমরা সেটা আমি আগে বলে দেবো। আর যেটা দেখতে আমি না করবো, দেখার দরকার নেই, তোমরা ডাইরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। তো যাই হোক, আমি বিজ্ঞাপন থাকলে প্লে করে দিচ্ছি, না থাকলে তো ভিডিও প্লে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের বলা হয় সময়টা হচ্ছে 1983 সাল। যখন রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন। তোমরা অবশ্যই জানো যে আমেরিকার এক সময় সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। 15টা দেশ মিলে আর কি গঠিত ছিল সোভিয়েত ইউনিয়ন। এবং ওই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল হচ্ছে সর্বোচ্চ ক্ষমতায়, আমেরিকার চেয়ে অনেক বড় ক্ষমতায়। আর তখন সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকা এবং তার পরাশক্তিদের সাথে মনে করো যে কোল্ড ওয়ার চলছিল। ডাইরেক্ট যুদ্ধ না, কিন্তু কূটনৈতিক ওয়ার চলছিল। আর ওই সময় সোভিয়েত ইউনিয়ন তাদের দুজন অ্যাস্ট্রোনট মহাকাশচারীকে মহাকাশে পাঠিয়েছে কিছু রিসার্চ করার জন্য। তবে তারা যখন মিশনটি কমপ্লিট করে পৃথিবীতে ফেরত আসতে যায় তখন তাদের সাথে কোন একটা কিছু ঘটনা ঘটে। তো যাই হোক, দুই মহাকাশচারী যখন তাদের মিশন কমপ্লিট করে পৃথিবীতে ফেরত আসতে যায় তখন তাদের মধ্যে একজন অ্যাস্ট্রোনট, যার নাম হচ্ছে কনস্ট্যান্টিন, নামটা উচ্চারণ করা খুবই কঠিন। আর এই কনস্ট্যান্টিনে হচ্ছে আমাদের এই সিনেমার মেইন চরিত্র। সে তখন লক্ষ্য করে যে স্পেস ক্যাপসুলের বাইরে কোন একটা জিনিস রয়েছে। আর সে কি জিনিস দেখে এটা আমরা একটু পরে বুঝতে পারবো আর কি। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় সেই স্পেস ক্যাপসুলটি পৃথিবীতে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। ভালো
মতো ল্যান্ডিং করতে পারেনি, ধ্বংস হয়ে ল্যান্ডিং হয়েছে। আর জায়গাটি ছিল হচ্ছে কাজাখস্তান এবং একটা খোলা মাঠের মাঝখানে তাদের স্পেস ক্যাপসুলটি ক্র্যাশ ল্যান্ডিং করেছে। আর এরপর সে এলাকার লোকজন সেখানে যখন যায় যে কি ঘটলো এখানে দেখতে যখন যায়, তখন তারা খেয়াল করে যে একজন অ্যাস্ট্রোনট মাটিতে পড়ে রয়েছে বাইরে, যার হেলমেটটি ভাঙা এবং মাথার ঘিলু বার করে কেউ খেয়ে নিয়েছে। চিন্তা করো কি বিভৎস দৃশ্য। তবে আরেকজন যে অ্যাস্ট্রোনট ছিল যার নাম হচ্ছে কনস্ট্যান্টিন, সে কিন্তু এখনো জীবিত রয়েছে। তবে তার অবস্থা ভীষণ খারাপ, কারণ বুঝতেই পারছো ক্যাপসুলটি পৃথিবীতে। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল এখানে, কেন এই স্পেস ক্যাপসুলটি ক্র্যাশ ল্যান্ডিং করলো, আর একটা মহাকাশচারীর ব্রেন খেয়ে ফেললো বা তাকে এত খারাপভাবে হত্যা করলো কে? তো এইগুলো আমাদের সর্বমোট একটা প্রশ্ন জাগায়। আর এরপর আমরা এই সিনেমার দ্বিতীয় মেন চরিত্রকে দেখতে পাই, যার নাম হচ্ছে ডক্টর তাতিয়ানা। আর তাতিয়ানা একজন সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ। তবে রিসেন্টলি আমরা দেখতে পাই তার আদালতে ট্রায়াল চলছে। মানে আমরা বুঝতে পারি সে হয়তো কোনো একটা ক্রাইম করেছে যেটা হয়তো অনিচ্ছাকৃতভাবে ঘটেছে, কিন্তু এজন্য তাকে ট্রায়ালের মুখোমুখি হতে হচ্ছে। তবে তখনই সেখানে তাতিয়ানার সাথে একজনের সাক্ষাৎ হয়, যার নাম হচ্ছে কর্নেল সেগলরভ। সে রাশিয়ার অনেক বড় একটা কর্নেল আর কি। তো তিনি ডক্টর তাতিয়ানার কাছে একটা হেল্প চান, আর তার পরিবর্তে সে নাকি তার লিঙ্ক লবিং ইউজ করে বা ক্ষমতা ইউজ করে তাতিয়ানাকে এই কেস থেকে মুক্ত করে বের করবে। তো তাতিয়ানা রাজি হয়ে যায়, আর এর জন্য তাতিয়ানাকে নিয়ে যাওয়া হয় ওই কর্নেলের যে মিলিটারি ফ্যাসিলিটি সেখানে। তো এরপর ডক্টর তাতিয়ানাকে বলা হয় আমাদের একজন পেশেন্ট রয়েছে, তাকে আপনার পরীক্ষা করতে হবে। আর এরপর জানতে পারি ওই পেশেন্ট আর কেউ নয়, সেটা হচ্ছে ওই দ্বিতীয় অ্যাস্ট্রোনট যার নাম হচ্ছে কনস্ট্যান্টিন। আর আমরা এখানে যেটা অনুমান করি সেটা হচ্ছে হয়তো ওই দুর্ঘটনার পরে কনস্ট্যান্টিন খুব খারাপভাবে ট্রমাটিক ডিসঅর্ডারে ভুগছে, আর এই জন্যই তাকে এক্সামিন বা পরীক্ষা করার জন্য তাতিয়ানাকে নিয়ে আসা হয়েছে। তবে সবচেয়ে অবাক করার ব্যাপারটি হচ্ছে কনস্ট্যান্টিনকে হাসপাতালে না নিয়ে এই মিলিটারি ফ্যাসিলিটিতে এত সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে কেন, এবং তাকে একটা কাচের ঘরে বন্দী করে রাখা হয়েছে কেন? এত সিকিউরিটি থাকবে কেন, আর তাকে আটকে রাখা হবে কেন? তার উপর 24 ঘন্টা নজর রাখা হচ্ছে। তো তাতিয়ানের মনে ওই প্রশ্ন আসে। আর এখানে আসার পরে তাতিয়ানের সাথে আরেকজন সায়েন্টিস্টের সাক্ষাৎ হয়, যার নাম হচ্ছে ইয়ান রিগেল, এবং তিনিও অ্যাস্ট্রোনট কনস্ট্যান্টিনকে এক্সামিন করছেন। আর এখানে আমরা দেখতে পাই সেই সায়েন্টিস্ট কনস্ট্যান্টিনকে হিপনোটাইজ করে ওর কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করছে, যে ওই দিন ওই ক্যাপসুলটার মধ্যে কি কি হয়েছিল, কেন এবার ক্র্যাশ ল্যান্ডিং করলো, তার সহকর্মীকে ওভাবে মারলো কি বা মারা গেল কিভাবে। তবে কনস্ট্যান্টিনের এর কিছুই মনে নেই, ইভেন সে জানেও না তাকে কেন এখানে আটকে রাখা হয়েছে। তো এরপর ডক্টর তাতিয়ানা কনস্ট্যান্টিনের সাথে কথা বলতে যায় এবং তার সাথে কিছু নর্মাল কথা বলে। তবে কনস্ট্যান্টিনের তো কিছুই মনে নেই, আমরা তো এটা অলরেডি জানি। তবে তারপরেও তাতিয়ানা করে কি কনস্ট্যান্টিনকে এক কাপ কফি অফার করে। তবে এখানে আমরা দেখতে পাই কনস্ট্যান্টিন সেই কফির কাপ থেকে এক চুমুক দেওয়ার পরে সেটা আবার ফেরত দিয়ে দেয়। আর এরপরে ডক্টর তাতিয়ানা করে কি রুম থেকে বেরিয়ে চলে আসে। কিন্তু এই দৃশ্য দেখে সায়েন্টিস্ট ইয়ান এমনকি সাথে কর্নেলও তাতিয়ানার উপর রেগে যান, কারণ তাতিয়ানা তো ওকে কোনো কিছু জিজ্ঞাসা করলো না, আর এইটুকু কাজের জন্য ওকে কি এখানে আনা হয়েছে। আর তখন তাতিয়ানা জানায় আমি অলরেডি আমার কাজ করে ফেলেছি, ওকে আমি এক্সামিন করে ফেলেছি। আর এরপর সে করে কি ডক্টর ইয়ানের হাতে সেই কফির কাপটা দেয়, যেটা ছিল অত্যাধিক গরম। আর সায়েন্টিস্ট তখন সেই কফির কাপটা করে কি নিচে ফেলে দেয়, কারণ এত গরম তার হাতে রাখা যায় না। কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম যে একটু আগে কনস্ট্যান্টিন কিন্তু সেই কফির কাপটি দু হাত দিয়ে ধরে এমন ভাবে কফি খাচ্ছিল যেন তার গরমই লাগছিল না। তো যাই হোক তাতিয়ানা এরপর জানায় দেখুন সম্ভবত কনস্ট্যান্টিনের যে হাতের নার্ভগুলো রয়েছে বা শরীরের যে নার্ভগুলো রয়েছে সেগুলোর কার্যক্ষমতা হারিয়ে গিয়েছে, আর এই কারণে সে ঠান্ডা গরম বা কোনো কিছু অনুভব করতে পারছে না। তো এর জন্য তাকে এরকম আইসোলেশনে না রেখে বরং তাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত, বাইরে নিয়ে ঘোরানো উচিত। বাট তখন এই কথা শুনে সবারও ভয় পেয়ে যায় যে ওকে বাইরে নিয়ে ঘোরাবো, এবং কর্নেলও তাতিয়ানাকে এ নিয়ে কিছু বলে না, এবং উল্টো তাতিয়ানাকে তার থাকার রুমটা দেখিয়ে দেয়। তবে ওই দিন মধ্যরাতেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। তাতিয়ানার সাথে সাথে আমরা একটা ভয়ঙ্কর রহস্য জানতে পারি। আমরা দেখতে পাই যে কনস্ট্যান্টিন তার রুমের মধ্যে যখন ঘুমিয়ে রয়েছে অচমকা তার হাত পা আজবভাবে নড়াচড়া শুরু করে, এবং তার মুখের ভেতর থেকে একটা অদ্ভুত টাইপের এলিয়েন প্রাণী বেরিয়ে আসে, এবং এই প্রাণীটা কনস্ট্যান্টিনের যে খাদ্যনালী রয়েছে তার মধ্যে লুকিয়ে থাকে। আর এই প্রাণীটা দেখতে খুবই অদ্ভুত, মাকড়সা প্লাস হচ্ছে অক্টোপাসের মতো দেখতে। তো এই দৃশ্য দেখে তাতিয়ানা বুঝতে পারে যে কেন কনস্ট্যান্টিনকে আটকিয়ে রাখা হয়েছে। তবে সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে এই প্রাণীটা এতদিন ধরে কনস্ট্যান্টিনের শরীরে রয়েছে, তারপরেও কনস্ট্যান্টিনের শরীরে কিন্তু কোনো রকমের ক্ষতি দেখা যায়নি। আর উল্টো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটা হচ্ছে কনস্ট্যান্টিনের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে অ্যাক্সিডেন্ট থেকে রিকভার হতে মাত্র কয়েকদিন সময় লেগেছে। মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্যাপসুলটা তো ক্র্যাশ ল্যান্ডিং করেছিল, আর কনস্ট্যান্টিন তো মারাত্মকভাবে ইনজুরিড ছিল, কিন্তু সে অবিশ্বাস্য তাড়াতাড়ি সময়ে রিকভার করে ফেলেছে, যেটা পৃথিবীতে কোনোভাবেই সম্ভব নয়। আর অন্যদিকে কনস্ট্যান্টিন নিজেও যায় না যে তার শরীরের ভেতরে এরকম একটা প্রাণী লুকিয়ে রয়েছে, তবে তার না জানাটাই হয়তো স্বাভাবিক। আর এর কারণ হিসেবে বলা হয় সে আগের চেয়ে নাকি অনেক বেটার ফিল করছে, মানে অনেক বেশি সুস্থ। তবে এই প্রাণীটা তার শরীরের ভেতরে বেঁচে আছে কি করে, মানে এই প্রশ্নটা তাতিয়ানা করে। আর তখন তাতিয়ানাকে উত্তর দেওয়া হয় কনস্ট্যান্টিন যে খাবারগুলো খাচ্ছে সেখান থেকেই ওই প্রাণীটা নিউট্রিশন নিয়ে বেঁচে রয়েছে।
মিন এই প্রাণীটা হচ্ছে একটা প্যারাসাইটের মতো বা ভেনমের মতো একটা সিম্বিওট। তবে এটাকে সিম্বিওট বললেই ভালো হবে, কারণ এটা তার হোস্টের শরীরের সাথে নিজেকে মার্জ করতে পারে এবং হোস্টের ব্রেনের সাথেও সে নিজেকে বন্ড করে নিতে পারে এবং একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারবে না। আর এই জন্য ওই প্রাণীটা যখন কনস্টান্টিনের শরীর থেকে বের হয়ে যায় তখন কোনো কারণ ছাড়াই কনস্টান্টিন অসুস্থ হয়ে পড়ে। আর একই সাথে এই সিম্বিওটটি এই প্রাণীটিও কনস্টান্টিনের শরীরের বাইরে 1 ঘন্টার বেশি থাকতে পারে না। তো তাতিয়ানা এইসব তথ্যগুলো জানার পরে তার এক্সামিনেশন কন্টিনিউ করতে থাকে আর এরই মাঝে সে অনেক দারুণ দারুণ তথ্য খুঁজে পায়। তার মনে হয় কনস্টান্টিনও হয়তো এই প্রাণীটার ব্যাপারে জানে কিংবা আরো অনেক কিছু জানে, কিন্তু সেটা লুকিয়ে রেখেছে এবং না জানার ভান করে রয়েছে। তো এই জন্য কনস্টান্টিনকে যখন জিজ্ঞাসাবাদ করে ওই প্রাণীটা যখন ভেতরে যায় তারপরে তখন জানা যায় যে কনস্টান্টিন তো নিজেকে একজন সোভিয়েত ইউনিয়নের হিরো মনে করে, কারণ সে নিজের জীবন বাজি লাগিয়ে স্পেস মিশনটা কমপ্লিট করে এসেছে। বাট তখন উল্টো তাতিয়ানাকে খোঁটা দেয়, আমি তো খবর পেয়েছি তুমি এই মিশন পূরণ করার জন্য তোমার 5 বছরের বাচ্চাকে একটা এতিমখানায় ফেলে রেখে চলে এসেছো। এভাবে তাতিয়ানা করে কি কনস্টান্টিনকে বহুভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করে যাতে কনস্টান্টিন সব কথা খুলে বলে, এবং কনস্টান্টিন যদি খুলে না বলে সব কথা তাহলে সে গোটা সোভিয়েত ইউনিয়নের সামনে ওর যে ইমেজটা তৈরি করেছে সেগুলো সব ফাঁস করে দেবে যে ওর পেছনের কাহিনী কি। তখন আর কনস্টান্টিনকে আর কেউ হিরো মনে করবে না। তবে তারপরেও কনস্টান্টিন কোনো তথ্য দেয় না বা দিতে বা ও জানেই না হয়তো। আর একই সাথে তাতিয়ানা করে কি কনস্টান্টিনের শরীরের ভেতরে যে তোমার ওই প্রাণীটা রয়েছে সেটাকেও এক্সামিন করা শুরু করে। আর এরপর সে একদিন লক্ষ্য করে যে ওই জন্তুটি একটা খেলনা নিয়ে খুব ইন্টারেস্ট দেখাচ্ছে, একটা খেলনা নিয়ে খেলছে। আর এইটা সেই খেলনা ছিল যেটা নিয়ে কনস্টান্টিন স্পেসেও গিয়েছিল এবং কনস্টান্টিনের সবচেয়ে প্রিয় খেলনা এটা। তো তাতিয়ানা তখন বুঝতে পারে হয়তো তাদের দুজনেরই সেম ইন্টারেস্ট, অর্থাৎ কনস্টান্টিন যে খেলনাটিকে পছন্দ করে, যে জিনিসটাকে পছন্দ করে, যাকে বন্ধু ভাবে, এই প্রাণীটিও সেইভাবে রিয়াকশন করে। তো যাই হোক, এরপর তাতিয়ানা করে কি সেই জন্তুটিকে এক্সামিন করার জন্য তার মুখোমুখি হয় এবং সে অবাক হয়ে খেয়াল করে এই জন্তুটা তাকে হার্ট করছে না, বরং সে ওই খেলনা নিয়েই ব্যস্ত। বাট তখনই সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। অ্যাকচুয়ালি এই জন্তুটি যখন কনস্টান্টিনের শরীরের থেকে বের হয় তখন ওর শরীর দিয়ে একটা পিচ্ছিল জাতীয় পদার্থ রিলিজ হয় এবং সেটা ফ্লোরে পড়ে গিয়েছে আর ওটাতে স্লিপ করে তাতিয়ানা পড়ে যায়। আর এর ফলে তাতিয়ানা ভয় পায় আর তখন ওই জন্তুটা করে কি তাতিয়ানাকে শত্রু মনে করে আক্রমণ করে। আর এর ফলে তাতিয়ানার পা ইনজুরিতে পড়ে যায়। তবে তারপর সে কোনো রকমের সেখান থেকে জানে বেঁচে বেরিয়ে আসতে পারে। আর সময়ের সাথে সাথে তাতিয়ানা আরো নতুন নতুন জিনিস জানতে পারে, যেমন সেই জন্তুটি এবং কনস্টান্টাইন তারা দুজনের আলাদা শরীর হলো তারা সেম এন্টিটি, তাদের সেম মাইন্ড। অর্থাৎ কনস্টান্টিনের মধ্যে যেসব স্মৃতিগুলো রয়েছে সেগুলো এই জন্তুর ভিতর রয়েছে। আবার জন্তুটিও যা যা কাজ করছে যখন কনস্টান্টিন আর কি তোমার অজ্ঞান রয়েছে, বাইরে রয়েছে ওই জন্তুটা যখন, সেটাও কিন্তু ওই অজ্ঞান অবস্থায় কনস্টান্টিন জানে এবং দুজনের মধ্যে একটা বন্ড তৈরি হয়ে গিয়েছে। আর এর সাথে তাতিয়ানা এটা কনফার্ম হয়ে যায় যে কনস্টান্টিন সবকিছুই জানে এই প্রাণীটার ব্যাপারে, জন্তুটা বাইরে এসে কি কি করছে। আর এরপর তাতিয়ানা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করে যে মিলিটারি ফ্যাসিলিটিতে সোলজাররা করে কি একটা করে ডেড বডি নিয়ে যায় প্রতিদিন। আর তারপর তাতিয়ানা সেই ছবিগুলো দেখে যে সায়েন্টিস্টদের এর আগে ওই জন্তুটা মেরে দিয়েছিল যারা কনস্টান্টিনকে এক্সামিন করতে গিয়েছিল। তো তাতিয়ানা খেয়াল করে তাদের প্রত্যেকের মৃত্যুর প্যাটার্নটা সেম, মগজ নাই। তো এরপর তাতিয়ানা করে কি একটা ভিডিও প্লে করে, অর্থাৎ সেই রুমের মধ্যে যখন জন্তুটি তাতিয়ানার উপর হামলা করেছিল ওই মুহূর্তে কি ঘটেছিল। আর তারপর সে এটাও খেয়াল করে রাতের বেলায় জন্তুটা যখন কনস্টান্টিনের শরীর থেকে বাইরে বের হয় তার কিছু পরের অংশ ফুটেজ মিসিং রয়েছে, জন্তুটা বের হওয়ার পরের কিছু দৃশ্য রয়েছে আর জন্তুটা ঢুকে যাওয়ার দৃশ্য রয়েছে, কিন্তু মাঝখানের দৃশ্যটা মিসিং। তো তাতিয়ানা তখন এই ব্যাপারে তার পাশের যে সায়েন্টিস্ট ইয়ান রিগানকে জিজ্ঞাসা করে যে মাঝখানের ভিডিও কই যায়, এবং সে স্পষ্ট বুঝতে পেরেছে যে এই ভিডিওটাকে এডিট করা হয়েছে, তার গোপন একটা কিছু তো রয়েছে যেটা ছাপানো হচ্ছে। তো এরপর সেই সায়েন্টিস্টকে আবারও জিজ্ঞাসা করে যে ওই জন্তু এবং কনস্টান্টিন ওরা কি সেম খাবার খায়, জন্তুটা কি আসলেই কনস্টান্টিনের ভেতরে যে নিউট্রিশন রয়েছে সেটা নিয়ে বেঁচে রয়েছে। তবে তারপর ওই সায়েন্টিস্ট কোনো উত্তর দেয় না। কিন্তু এরপর যখন তাতিয়ানা অনেকবার জিজ্ঞাসা করে তখন ওই সায়েন্টিস্ট অবাক করার মতো, শকিং করার মতো কিছু তথ্য দেয়। তো আমরা হয়তো সবাই লক্ষ্য করেছি যে এই ফ্যাসিলিটিতে কিন্তু অনেক লোকদেরকে আটকে রাখা হয়েছিল এবং তারা সবাই ফাঁসির আসামি আর কি। তবে তাদের এখানে জীবিত ঢোকালেও তাদের মৃত লাশটা এখান থেকে বের হয়। তো এখানে একটা রহস্য উদ্ঘাটন হয়, সেটা হচ্ছে কনস্টান্টিনের শরীরে যে জন্তুটা রয়েছে সেটা কনস্টান্টিনের পেটের ভেতরে খাবার খায় না, বরং তাকে খাবার হিসেবে মানুষ দেওয়া হয়। ভাই, এখানে যে ফাঁসির আসামিগুলো রয়েছে তাদেরকে খেতে দেওয়া হয়, কিন্তু এই জন্তুটা গোটা মানুষদের খায় না, শুধুমাত্র মানুষের মাথার ব্রেনের মধ্যে একটা হরমোন যে রয়েছে যেটা নাম হচ্ছে কর্টিসল, সেই হরমোনের নিউট্রিশনটা ব্যবহার করে। তো আরেকটু বিস্তারিত যদি আমাদের বলতে হয় তাহলে কর্টিসল হচ্ছে একটা স্টেরয়েড যেটা শুধুমাত্র তখনই আমাদের মাথায় নিঃসরণ হয় যখন আমরা কোনো জিনিস দেখে খুব বেশি ভয় পেয়ে যাই। অর্থাৎ ওই জন্তুটির সামনে যে মানুষটা থাকবে সে যখন ওই জন্তুটিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যাবে তখনই কর্টিসল নামের ওই হরমোনটি মাথায় নিঃসরণ হয় আর তারপর সেই জন্তুটা সেই জিনিসটা খায়। আর এজন্যই হয়তো আমাদের নায়িকা তাতিয়ানাকে এই জন্তুটা খায়নি, কারণ তাতিয়ানা তো ভয় পায়নি। তো যাই হোক, ওই ডক্টরটা প্রথমে একটু মনে করো যে তাতিয়ানাকে হিংসা করলো, পরে তাতিয়ানাকে খুব সাহায্য করে ভালো হয়ে
যায়। আর তারপর তাতিয়ানা করে কি সেই ক্রিয়েচারটির মুখোমুখি হয়ে বহুবার ওই ক্রিয়েচারটিকে বা ওই জন্তুটিকে কন্ট্রোল করার চেষ্টা করে। ইভেন একবার এমনও হয় সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এটাকে দেখার চেষ্টা করে, ছুঁয়ে দেখার চেষ্টা করে যে কনস্ট্যান্টিন এবং ওই জন্তুটির মধ্যে কোনো ইমোশনাল বন্ডিং আছে কিনা। আর একই সাথে ডক্টর তাতিয়ানা নিজের মধ্যে একটা সাহস দেখানোর চেষ্টা করে, কারণ সে তো জানে যে আমি ভয় না পেলে এই জন্তুটি আমার উপর আক্রমণ করবে না। তবে এটাই হয়, আমরা দেখি যে ওই জন্তুটা তাতিয়ানাকে মারে না, বরং ওর পাশে অবস্থিত আরেকজন প্রিজনারকে মেরে ফেলে, মানে যে ভয় পেয়েছিল। আর তখন তাতিয়ানা কনফার্ম হয়ে যায় এই জন্তুটি কি করছে, এবং তার উপর এখনো মোটামুটি কন্ট্রোল কনস্ট্যান্টিনের রয়েছে। অর্থাৎ ওই জন্তুটি যখন কনস্ট্যান্টিনের শরীরের বাইরেও বেরোয়, যদিও তো কনস্ট্যান্টিন তখন হুঁশে থাকে না বা অজ্ঞান থাকে, তারপরেও কনস্ট্যান্টিনের যে সাবকনসিয়াস মাইন্ড, আমাদের ঘুমের পরে যে মাইন্ডটা থাকে স্বপ্নের মধ্যে, সে অবচেতন মনটা এই জন্তুটিকে কন্ট্রোল করতে পারে। আর এখানেই আরেকটা রহস্যের উদ্ঘাটন হয়, যেটা হচ্ছে কর্নেলের মাস্টার প্ল্যান। আর এর সাথে আরেকটু পরে আরেকটা রহস্য উদ্ঘাটন হবে, যেটা হচ্ছে কর্নেলের প্ল্যান কি এই জন্তুটা নিয়ে। তো যাই হোক, এরপর ডক্টর তাতিয়ানা করে কি কর্নেলের রুমে ঢুকে এবং তাকে এটা জানায় যে এই ধরনের জন্তুকে এখানে রাখা খুবই রিস্কি, তো এই জন্তুটিকে আমাদের মস্কো নিয়ে যাওয়া উচিত, যাতে আরো বড় বড় ভালো ফ্যাসিলিটিতে বড় বড় বিজ্ঞানী দিয়ে ওকে এক্সামিন বা ট্রিটমেন্ট করানো যায়। আর এটা হচ্ছে একটা মিলিটারি ফ্যাসিলিটি, কোনো মেডিকেল ফ্যাসিলিটি নয়। কিন্তু কর্নেল কোনোভাবে সেই জন্তুটিকে ছাড়তে চায় না, মারতেও চায় না, এবং সে চায় না যে পুরো দুনিয়া এই জন্তুটা সম্পর্কে জানুক। সে যে কোনোভাবে এই জন্তুটিকে কন্ট্রোল করতে চায়, এবং সে চায়, সে এমন কিছু একটা চায় যাতে সেই জন্তুটিকে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারে। কারণ বুঝতেই পারছো তার ক্ষমতার লোভ রয়েছে। আর তাছাড়া ওই সময় কোল্ড ওয়ার চলছিল, তো এরকম একটা অস্ত্র বা জন্তু হাতে পাওয়া মানে আমেরিকা বা অন্য দেশকে একটা চোখ রাঙানি দেওয়া। কারণ এটাকে যদি ক্লোন করা যায় এবং যুদ্ধের ময়দানে যদি ইউজ করা যায় শত্রুপক্ষের বিরুদ্ধে, বুঝতেই পারছো কি হবে। কিন্তু ডক্টর তাতিয়ানা বুঝতে পারছে যে এই এক্সপেরিমেন্টে হয়তো কনস্ট্যান্টিন মারা পড়তে পারে, তো এই জন্য সে চায় না যে এই ফ্যাসিলিটিতে কনস্ট্যান্টিন মারা যাক। এবং তাতিয়ানা পুরো বুঝতে পারে যে কনস্ট্যান্টিনের জীবনের ভ্যালু এই কর্নেলের কাছে মোটেও নেই, তার কাছে একটা জিনিসেরই ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে এই জন্তুটা। তো যাই হোক, এরপর তাতিয়ানা, কনস্ট্যান্টিন এবং সায়েন্টিস্ট ইয়ান তারা একসাথে একটা প্ল্যান করে যে কিভাবে এই ফ্যাসিলিটি থেকে পালানো যায়, এবং তার প্ল্যান এবং তাদের প্ল্যান সাকসেসফুল হয়। এবং এখানে সায়েন্টিস্ট ইয়ান করে ওদেরকে খুবই সাহায্য করে, কিন্তু সে তার নিজের জীবন স্যাক্রিফাইস করে দেয়, ওই কর্নেলের হাতে গুলি খেয়ে মরে। আর অন্যদিকে আমরা দেখি কর্নেল করে কি তার ফুল আর্মি নিয়ে রেডি হয়ে যায় যে কোনো ভাবে কনস্ট্যান্টিনকে ধরবে। তবে তিনি তার সৈন্যদেরকে অর্ডার দেন, তুমি ডক্টর তাতিয়ানাকে মারতে পারো, কিন্তু কনস্ট্যান্টিনের যেন একটা গুলিও না লাগে, যাতে ওই জন্তুটি মারা না যায়। আর যদি কনস্ট্যান্টিন মারা যায় তাহলে তো ওই জন্তুটিও মারা পড়বে, কারণ ওই জন্তুটা তো হচ্ছে সিম্বিওট, কনস্ট্যান্টিনের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, একজনের ক্ষতি হলে আরেকজনের ক্ষতি হবে। তো যাই হোক, ইতিমধ্যে ডক্টর তাতিয়ানা কনস্ট্যান্টিনকে একটা ইনজেকশন দিয়েছিল। এই ইনজেকশন দিলে যেটা হবে, ওই জন্তুটা বেরিয়ে আসবে, বাধ্য হবে বেরিয়ে আসার জন্য। আর এই ইনজেকশনটা কিসের ছিল জানো? এটা ছিল একটা ভাইরাস বা রোগের ইনজেকশন। তবে এই রোগের ইনজেকশন দিলে ওই জন্তু বেরিয়ে আসবে কেন? ব্যাপারটি হচ্ছে কি, এই জন্তু এমন একটা শরীর খোঁজে যেটা অবশ্যই সুস্থ সবল এবং যার ভেতরে কোনো ধরনের অসুখ নেই, যার সাথে সে বন্ড বানাতে পারবে। আর কনস্ট্যান্টিনের শরীর সুস্থ সবল ছিল, আর এই জন্য সে কনস্ট্যান্টিনের সাথে এই বন্ডটা তৈরি করেছে। আর যেহেতু কনস্ট্যান্টিনের সাথে সে একটা বন্ড তৈরি করে ফেলেছে, এই জন্য সে কনস্ট্যান্টিনের শরীর ছেড়ে অন্য কোনো শরীর ধরতেও পারবে না। কিন্তু আমাদের প্রশ্ন আসে, সেই জন্তুটি কেন ওই মহাকাশচারীকে জানে মারলো কিন্তু কনস্ট্যান্টিনের শরীরে ঢুকলো? সে তো উল্টো করতে পারতো, কনস্ট্যান্টিনকে মারতে পারতো। তো এখন গল্পের মাঝে রিভিল হয় যে ওই আরেকজন যে অ্যাস্ট্রোনট ছিল, তার শরীরে একেবারে প্রাইমারি লেভেলের একটা ক্যান্সারের উপাদান ছিল, মানে একেবারে আর্লি স্টেজ। ধরো আমার শরীরে একটা ক্যান্সারের উপাদান এখন রয়েছে, যেটা আগামী 10 বছর পরে ধরা পড়বে, কিন্তু এখন ধরা পড়লে টেস্টে কিছুই আসবে না, এরকম একটা ব্যাপার। আর ওই নভোচারী স্পেস মিশনের আগে যে টেস্টগুলো করা হয়েছিল, সেখানেও কিন্তু কোনো ক্যান্সার বা কোনো অসুখ ধরা পড়েনি, কিন্তু হয়তো স্পেসে গিয়ে তার সমস্যা তৈরি হয়েছিল। আর এই জন্তুটা মানুষকে খুব ভালো মতো স্ক্যান করতে জানে এবং বুঝে যায় যে কার শরীরে কোন অসুখ রয়েছে। আর এই কারণে সে কনস্ট্যান্টিনকে বেছে নেয় এবং আরেকজনকে মেরে ফেলে, মানে আরেকজন যে ভয় পেয়েছে আর ওই কর্টিসলটা খেয়ে ফেলে। তো যাই হোক, এরপরের সিনে আমরা দেখতে পাই যে ওই ফ্যাসিলিটির আর্মিরা কনস্ট্যান্টিন এবং ডক্টর তাতিয়ানাকে ঘিরে ফেলেছে। তো আমরা তো জানি ডক্টর তাতিয়ানাকে এখন মেরে ফেলা হবে, বা ঠিক ওই মুহূর্তেই কনস্ট্যান্টিন করে কি তার নিজের শরীরের ভেতরে সেই ইনজেকশনটা পুশ করে ফেলে, রোগের ইনজেকশনটা। তো এই কারণে সেই জন্তুটা বাধ্য হয়ে শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। আর সেখানে হয় আরেক কাণ্ড, সেই জন্তুটি এবার ওই মিলিটারিদের উপর আক্রমণ করা শুরু করে, কারণ ওই মিলিটারিরা ওকে দেখে ভয় পেয়ে গিয়েছে। আর এখানে মিলিটারিরা যখন ওই জন্তুকে গুলি করে, আমরা দেখতে পাই ওই জন্তুর তেমন কোনো ক্ষতি হচ্ছে না, মানে ওই জন্তুটা ওই ক্রিয়েচারটা এমন ভাবে তৈরি, তার শরীরে মনে করো বুলেটের প্রভাবই পড়ছে না। কিন্তু ওই জন্তুটি কনস্ট্যান্টিনের শরীর থেকে বেরিয়ে যাওয়ার কারণে কনস্ট্যান্টিন খুবই অসুস্থ হয়ে পড়ে। আর এর জন্য ডক্টর তাতিয়ানা তখন করে কি, কনস্ট্যান্টিনকে গাড়িতে চাপিয়ে মস্কোর দিকে উদ্দেশ্যে রওনা হয়। আর সেখানে একটা মেডিকেল ফ্যাসিলিটি রয়েছে তার নিজের, সেখানে ওকে ট্রিটমেন্ট করবে যদি ওকে কোনোভাবে বাঁচানো যায়। কিন্তু সময়ের সাথে সাথে ওর শরীর অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। আর এরই মাঝে কর্নেল আর ওই জন্তুটি মুখোমুখি হয় এবং সে সাকসেসফুল ওই জন্তুটিকে একটা খাঁচায় বন্দী করতে সক্ষম হয়। তবে ইতিমধ্যে ওই জন্তুটা কিন্তু কর্নেলের একটা হাত নাই করে দিয়েছে। আর অন্যদিকে আমরা দেখি সায়েন্টিস্ট ইয়ান রিগাল, যাকে আর কি ওই কর্নেল মেরে দিয়েছে, সে মরার আগে একটা ভালো কাজ করে গিয়েছে। সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের যে গোয়েন্দা বিভাগ রয়েছে, যাদের উপর এই কেসটির ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়েছিল, তারা তো এই জন্তুটার ব্যাপারে জানতো না, মানে এটা কর্নেল গোপন করেছিল উদ্ধার করার পরে। এবং কনস্ট্যান্টিনকে আটকে রেখে কি করেছিল, তার শরীরের ভেতরে যে এলিয়েন রয়েছে, এই পুরো জিনিসটা কিন্তু কর্নেল গোপন রেখেছিল, যাতে সে পুরোটা আবিষ্কার করার পরে পুরো দেশে তার নাম হয়, কর্নেল থেকে জেনারেল হতে পারে। তো এই পুরো গোপন
গোপন তথ্য সোভিয়েত ইউনিয়নের হাই অথরিটি পেয়ে যায়। আর এইদিকে আমরা দেখি ডক্টর তাতিয়ানা কনস্টান্টিনকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, আর আমরা তখন দেখি কনস্টান্টিনের অবস্থা খুবই খারাপ, আর এর কারণে সে একটা জায়গায় গাড়ি থামায়, আর এর মধ্যে সেখানে উপস্থিত হয় কর্নেল সেমিনার। আর আমরা দেখতে পাই সে খাঁচার মধ্যে সে জন্তুটিকে নিয়ে এসেছে, তবে জন্তুটি কোনো রেসপন্স করছে না, সম্ভবত সে অসুস্থ কিংবা সে মারা গিয়েছে। আর একই সাথে ডক্টর তাতিয়ানা সেখানে ফেসে গিয়েছে, মানে বুঝতে পারছো কর্নেল এখন তাতিয়ানাকে মেরে ফেলবে। বাট তখনই আমরা খেয়াল করি কনস্টান্টিন দূর থেকে ওই জন্তুটিকে কন্ট্রোল করার চেষ্টা করে, এবং জন্তুটিও তখন সাডেনলি রেসপন্ড করে এবং উপস্থিত থাকা প্রত্যেকটা লোককে মেরে দেয়, আর সাথে কর্নেল সেমিনারকেও সেখানে মেরে দেয়। বুঝতে পারি, আর এই সিন থেকে আমরা মোটামুটি স্পষ্ট বুঝতে পারি যে এই জন্তুটিকে কন্ট্রোল করা সম্ভব এবং এটা একমাত্র কনস্টান্টিনই পারবে। মানে খুবই ভয়ঙ্কর একটা অস্ত্র। কনস্টান্টিনের মতো যদি এরকম 100টা লোক সোভিয়েত ইউনিয়নে থাকে, মনে করো শত্রুপক্ষের 1000 জনকে মেরে দিতে পারবে। তো যাই হোক, এরপর ওই জন্তুটি কনস্টান্টিনের শোলের ভেতরে আবার প্রবেশ করে এবং কনস্টান্টিনও নগদ সুস্থ হয়ে যায়। মানে তোমরা বুঝতেই পারছো, ও তো অসুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু ওই জন্তুটার কারণে জন্তুও সুস্থ হয়ে যায়, ও সুস্থ হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই ইনভেস্টিগেশন টিমও এখানে চলে এসেছে, গাড়ি নিয়ে আসছে আর কি। তবে তখন কনস্টান্টিনের মাথায় অন্য একটা প্ল্যান ঘুরছিল। সে বুঝে গিয়েছিল এই জন্তু আর ওর ঝামেলা কখনো শেষ হবে না, ও যদি থাকে ওকে নিয়ে আবার গবেষণা করা হবে, আর এই জন্তুটি ওকে ছাড়া থাকতে পারবে না, ও জন্তু ছাড়া মারা পড়বে, কেউ কারো মতো ফ্রি চলাফেরা করতে পারবে না, আর বেঁচে থাকলে ওর উপর সারা জীবন ভরে এক্সপেরিমেন্ট চলবেই। তো কনস্টান্টিন আর কোনো উপায় দেখে না, এই কারণে সে ডিসাইড করে এই সবকিছু সে শেষ করে দেবে। আর এরপরে সে একটা পিস্তলের সাহায্যে নিজেকে নিজে গুলি করে আত্মহত্যা করে, আর এর সাথে সাথে ভেতরের ওই জন্তুটিও মারা যায়। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তবে এই সিনেমাটি যদি বলিউড সিনেমা হতো তাহলে যে কোনো ভাবে কনস্টান্টিন বেঁচে থাকতো এবং এটার পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আসতো, কিংবা হলিউড সিনেমা হলো পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আসতো। কারণ দেখো, চমৎকার কিন্তু একটা সুযোগ ছিল এটা নিয়ে সিকুয়েল তৈরি করার। এখানে যদি কনস্টান্টিনকে না মারতো তাহলে কিন্তু দেখা যেত যে ভেনমের মতো আমরা একটা এখানে সিম্বায়োটিক ডুয়োর একটা সিনেমা পেতাম। তবে এখন এটা সেকেন্ড পার্ট করা পসিবল, কিন্তু রাশিয়া তো মনে করো যে আমেরিকা 4-5 দিয়ে স্যাংশন দিয়ে ওদেরকে আটকে রেখেছে, ওদের সিনেমা কোনো দেশে চলতেই পারে না। মাত্র 22 কোটি টাকা দিয়ে নির্মিত একটা সিনেমা এই লেভেলের হয়েছে, তোমার বিশ্বাস হয়? হলিউড এই সিনেমা বানাতে গেলে কত টাকা খরচ করতো? রাশিয়ার সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক আমি বুঝি না, হালার ইন্ডিয়াতে এই সিনেমাগুলো হিন্দিতে রিলিজ দেয় না কেন? ইন্ডিয়ার যে মার্কেট, এই সিনেমা মিনিমাম ইন্ডিয়া থেকে 300 কোটি টাকা কামিয়ে নিয়ে যেত। বাংলাদেশের সাথে সম্পর্ক আছে, চায়নার সাথে সম্পর্ক আছে, মানে রাশিয়ান সরকার ওই মনে করে যুদ্ধ ছাড়া আর ওই যে অস্ত্র ছাড়া আর কিছু বুঝে না, আর কোনো ব্যবসার দিকে নজরে নিয়ে হালাবো। অথচ ওদের যে সিনেমা ইন্ডাস্ট্রিজ, ওরা যে অল্প খরচে যেসব সিনেমা তৈরি করতে পারে, এই সিনেমা বাংলা ভাষায় দিলে বাংলাদেশ থেকে মিনিমাম 5 কোটি টাকা কামিয়ে নিত, ইন্ডিয়া থেকে মিনিমাম 150 কোটি টাকা, চায়না থেকে মিনিমাম 300 কোটি টাকা, আরো অনেক দেশ আছে ওদের সিনেমা এটা নিত, ওদের সাথে ভালো সম্পর্ক। কিন্তু এগুলো ওরা বুঝে। ইভেন রাশিয়া এর আগে এম এ রাশিয়া নামে একটা সুপার কারও তৈরি করেছিল, কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতাই পায় না, উল্টো ওই পুলারে মনে করো যে এমন জ্বালান জ্বালাইছে এই পুলা, তারপরে এখন ইউকেতে সেটেল হয়ে গেছে। তো স্বৈরাচারী একটা দেশে বসবাস করা আসলে এত সহজ না। রাশিয়াকে দূর থেকে দেখে যত জয় রাশিয়া করো, ওইখানে বসবাস করা আবার এত শান্তি লাগবে না। চীনকে দেখে যত মনে করো, চীনের নাগরিক কিন্তু চীন থেকে পালাতে চায় সিরিয়াসলি। চীন রাশিয়ানের চেয়ে অনেক ভালো, অনেক বুদ্ধিমানও, কিন্তু চীন করে কি তার দেশের জনগণকে অনেক টাইট কন্ট্রোলে রাখে, আর এতটুকু টাইট কন্ট্রোলের দরকার আছে। সকল সুবিধা দিয়ে রাখছে কিন্তু টাইট কন্ট্রোলে রাখে, কিন্তু অনেক বেশি টাইট কন্ট্রোলেও রাখে। ব্যাংকে এত টাকা খরচ করতে পারবে না, প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে, এটা ওইটা, যখন জয় মন চায় ভ্যাট ধরিয়ে দিব। ধরো একটা সরকারের টাকা দরকার, যে কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবে, সবার ব্যাংকের অ্যাক্সেস রয়েছে। আমি রিসেন্টলি চীন থেকে এসেছি, আমি এরকমই দেখেছি আর কি। চীনের সাধারণ নাগরিকের ব্যাপারটা হচ্ছে ওরা রবোটের মতো, আর চীনের মানুষরা আমাদের মতো এত চিকন বুদ্ধি হালা না, মানে আমরা যেমন নিজস্ব স্বাধীনতা বা এটা ওইটা এরকম না। ওরা কেমন রোবটিক একটু বোকা টোকা টাইপ থাকে, মানুষ থাকে না অনেকটা এই টাইপের। ওরা অন্যদিকে অনেক এক্সপার্ট, অন্যদিকে অনেক টেকনিক্যাল, কিন্তু আমাদের মতো যে জাউরা বুদ্ধি এই টাইপের বুদ্ধি নাই ওদের। মনে করো আমরা যেটা চুরি চামারে 2 নম্বরে একটা সিস্টেম থাকে, এইগুলো ওরা বোঝে না। ওরা যেটা সোজা পথ সেটা বুঝে ফেলে বেশিরভাগ ক্ষেত্রে, এরকম মানুষ আর কি। তো যাই হোক, আমি চীনে গিয়েছিলাম, কি কি করেছি তোমরা যদি সেটা দেখতে চাও সেই ভিডিওর লিঙ্ক আমি দিতে পারি। আমি আসলে প্রফেশনাল ব্লগার নই, আমি ব্লগ করা পারি না, আমার ক্যামেরা ওইরকম নাই, আমার চেহারাও ওইরকম ভালো না, যার জন্য আমি ওইরকম ভাবে ব্লগ করি না। তবে তারপরেও তুমি যদি ওই এক্সপিরিয়েন্স নিতে চাও, আমি চীনে গিয়ে কি কি করলাম, কি কি দেখলাম, আমার যে Cybex420 পেজটা রয়েছে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তুমি দেখতে পারবে। আমি সবগুলো ভিডিও ওখানে আপলোড করে রেখেছি চীনের। তো আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আরেকটা কথা, চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই এখন নোটিফিকেশন অন করবে, এখানে আমরা পুরোপুরি সাইফাই চালাবো। আর আরেকটা আমি তোমাদের কাছ থেকে হেল্প চাই, আলামিন এক্সপ্লেন, মানে যেটা বর্তমানে জেসমিন ডিডি নামে চ্যানেল রয়েছে, ওই চ্যানেলটাতে আমি কি রোমান্টিক টাইপ চালাবো নাকি যুদ্ধ, তারপর কমান্ডো টাইপ, আর্মি টাইপ বা অ্যাকশন টাইপ সিনেমা চালাবো, এটা কমেন্টে বলে দিও। কারণ র্যান্ডমলি আমরা রোমান্টিক বা যে কোনো ধরনের চালাতে পারি, কিন্তু যুদ্ধ বিগ্রহ, অ্যাকশন, এই ধরনের সিনেমা যদি চাও তোমরা, ওই আলামিন এক্সপ্লেন কি আমরা ওই যুদ্ধ বিগ্রহের সিনেমা হিসেবে রাখবো? কমেন্টে একটু আমাকে সাজেস্ট করো, বা কোন ধরনের সিনেমা, মানে যে কোনো একটা ক্যাটাগরি লাগবে। বাট হরর ক্যাটাগরিতে আমি যাবো না, হরর ক্যাটাগরিতে সমস্যা নেই, হরর ক্যাটাগরিতে সিনেমা তৈরি করলে প্রচুর স্ট্রাইক আসে, রক্ত মক্ত ভয়ঙ্কর দৃশ্য দেখলে। তো তোমরা বলো যে ওই আলামিন এক্সপ্লেন ওটা কি আমরা যুদ্ধ রাখবো নাকি রোমান্টিক টাইপ আনবো? আর Cybex420 তো কোরিয়ান থ্রিলার, আর এটা হবে সাইফাই। আর র্যান্ডম অ্যানিমেশনে আমি আসছি একটা গুড নিউজ, র্যান্ডম অ্যানিমেশনে আসছে আমি একটা আজ থেকে প্রায় 30 বছর আগের একটা সিরিজ নিয়ে। তোমরা হয়তো বলতে পারো এত আগে সিরিজ নিয়ে আসবেন, ভাই ওইটা এমন একটা সিরিজ তোমাদের দেখা উচিত, কাহিনীটা জোস, অ্যানিমে দেখে তো আর মজা পাবে না, কিন্তু আমার মুখে গল্প শুনে মজা পাবা। ওই সিনেমার যে
মেইন চরিত্র তার তুমি ফ্যান হয়ে যাবে ভাই। এটা 30 বছর আগের একটা সিরিজ এবং আমি কামব্যাক করলে ওটা দিয়ে কামব্যাক করবো। তো রেডি হয়ে যাও, র্যান্ডম অ্যানিমেশনেও খুব শীঘ্রই আমার ভয়েসে নতুন একটা সিরিজ আসতে চলেছে। সবগুলো 5টা চ্যানেল আমি নিজে একা হ্যান্ডেল করবো ইনশাল্লাহ। তুমি দোয়া করো আমি যেন সুস্থ থাকি, আর সুস্থ হবো আরো, যদি চ্যানেলগুলো আবার আগের মতো হয়ে যায়, মোটামুটি তোমরা সবাই অ্যাক্টিভ থাকো, আমিও মোটামুটি সুস্থ হয়ে যাবো। আসলে যারা কাজের মানুষ তাদের কাজই জীবন, বুঝছো না? কথায় আছে গতি জীবন, স্থিতি মরণ। তো আমি যতদিন আছি গতি মতো কাজ করে যাই, সুস্থ থাকি, আনন্দে থাকি, তোমরা আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।